নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, নেতাদের মাইনে বাড়ে, গরিবের মাইনে কমে। যারা 24x7 আমাদের ম্যাঙ্গো পিপল, আম আদমিদের নিয়েই ভাবেন, ভাবতে ভাবতে 5 বছর কেটে যায়, তখন আবার আমাদের সামনেই এসে হাজির হন আরও 5 বছর আমাদেরই জন্য ভাবার জন্য। সেই তাদের আবার মাইনে বেড়েছে। হ্যাঁ, আমাদের সাংসদ, এমপিদের, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের মাইনে বেড়েছে। শুধু মাইনে নয়, দিল্লিতে গিয়ে আমাদের জন্য যখন ভাবনা চিন্তা করেন, তার জন্য তারা আলাদা করে ভাতা পান, সেটাও বেড়েছে। তো কত হলো সেই মাইনে? মাসিক মাইনে ছিল কিছুদিন আগে ছিল 1 লক্ষ টাকা, এখন বেড়ে সেটা দাঁড়ালো 1,24,000 টাকা, 24% বেশি। দৈনিক ভাতা আগে ছিল 2,000 টাকা, এখন বেড়ে দাঁড়ালো 2,500 টাকা, 25% বেশি। এটা তারা সাংসদের বৈঠক বা কমিটির কাজে পান। পেনশন প্রাক্তন এমপিদের জন্য, আগে যারা ভেবে ফেলেছেন তাদের জন্য 25,000 টাকা, এখন সেটা 31,000 টাকা হলো, সেখানেও 24% বেশি, 6,000 টাকা বেশি। অতিরিক্ত পেনশন 5 বছরের বেশি কাজের জন্য, 5 বছরের বেশি যারা ভেবেছেন তাদের প্রতি বছরের জন্য অতিরিক্ত পেনশন আগে ছিল 2,000, এখন হচ্ছে 2,500 টাকা, আরও 500 টাকা বেশি। নির্বাচনী এলাকার ভাতা, আপনার নির্বাচনী এলাকায় আপনাকে ভাবতে ভাবতে ঘুরতে হবে, তো 70,000 টাকা সেটা ছিল, এখন 87,000 টাকা, 17,000 টাকা বেশি। অফিস খরচ, ভাবার জন্য একটা অফিস দরকার, সেটা আগে 60,000 টাকা প্রতি মাসে খরচা হতো, এখন সেখানে 75,000 টাকা খরচ হবে, 15,000 টাকা বেশি। তো এই কদিন আগেই ঘোষণা করা হয়েছে, 3-4 দিন আগে, কিন্তু তা লাগু করা হয়েছে 2023 সালের 1 এপ্রিল থেকে। ঘোষণা করা হলো সেদিন থেকে, লাগু হচ্ছে 2025-এ না, এখন থেকে নয়, 2025-এর 1 এপ্রিল না, তাও নয়, 2023-এর 1 এপ্রিল থেকে ঘোষণা করা হলো, লাগু হয়ে গেল। তার এক লপ্তে হাতে একটা বিরাট টাকা আসছে, এরিয়ার টাকা ওনারা পান। আসবে না কেন? ওনারা আমাদের জন্য ভাবেন। ওনাদের বেতন বৃদ্ধির বহরের দিকে একটু নজর দেওয়া যাক। আগের বহর থেকে 2010 সালে সাংসদদের মূল বেতন 16,000 টাকা থেকে বেড়ে 50,000 টাকা হয়ে গেল। 26শে মার্চ 23 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই নোটিশ। 1,24,000 টাকা হলো, তার 74,000 টাকা বেড়েছে 2010-এর থেকে। তার কত হলো? 148% বৃদ্ধি হয়েছে। 2010 থেকে তাদের একজন এমপি যে স্যালারি পেতেন, আজকে যে স্যালারি পাচ্ছেন, আজকে যে মাইনে পাচ্ছেন, সেটার বৃদ্ধি হচ্ছে 148%। 2010 সালে একটা আইন পাস হয় যাতে সাংসদদের মূল বেতন 16,000 টাকা থেকে 50,000 টাকা হয়। এটা সম্ভবত মাঝামাঝি বছরে বর্ষাকালীন অধিবেশনে কার্যকরী হয়েছিল। তখন দৈনিক ভাতা ছিল 2,000 টাকা, নির্বাচনী ভাতা 45,000, আর অফিস খরচ 45,000 ছিল। মোট নিশ্চিত বেতন 1,40,000 টাকা এরকম ছিল, দৈনিক ভাতা ছাড়া। 18 সালে সেটা বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করলেন যে বড্ড কম, মূল বেতন 50 থেকে ধরাম 1 লাখ, আপনার মাইনে কত বাড়ে? দ্বিগুণ বেড়ে গেল। এটা মোদিজির জমানায়, এটা বিজেপির জমানায় এই কাজ হয়েছে। 18 সালের 1 এপ্রিল থেকে সেটা কার্যকরী হয়ে গেল। নির্বাচনী ভাতা 45,000 টাকা থেকে 70,000 টাকা, অফিস খরচ 45 থেকে 60,000 টাকা। এই সমস্ত পরিবর্তন মূল্য বৃদ্ধির জন্য করা হয়েছে। আইনে বলা হলো প্রতি 5 বছর মূল্য বৃদ্ধির হিসেবে বেতনও বাড়বে, 5 বছর পরে পরে সেগুলো বেড়ে যাবে। আর এখনকার হিসেব তো বললাম, মাইনে তো মাইনে। মুন্সি প্রেমচাঁদ নমক কা দারোগা বলে একটা গল্প লিখেছিলেন। গল্পে একটা ক্যারেক্টার, একজন বাবা, তার ছেলে দারোগা হয়েছে, তো তার ছেলেকে জ্ঞান দিচ্ছেন বৃদ্ধ বাবা যে মাইনে, শোন, মাইনে হলো পূর্ণিমার চাঁদ,
মাইনে হলো পূর্ণিমার চাঁদ, একদিন গোটা থাকে, তারপর থেকে তা কমতেই থাকে। অতএব উপরিটাই হিসেব করা দরকার। মানে মাইনে কি সেটা তো থাকবে, সেটা তো প্রতিদিন কমে যাবে। উপরি কত পেলি, সেটা কত, সেটার হিসেবটা করতে হবে। নমক্কা দারোগা মুন্সি প্রেমচন্দের। হ্যাঁ, মাইনে বাদ দিয়েও তাদের তো অনেক ব্যবসা আছে, ইনভেস্টমেন্ট আছে, রিটার্ন আছে। তাদের টেবিলের তলা দিয়ে তোয়ালে মুড়ে যা আসে তার হিসেব তো এখানে নেই, সেগুলো ছেড়েই দিন। তো আসুন, আমাদের জন্য যারা 24x7 ভাবেন, তাদের সম্পদের বহরটা একবার দেখা যাক। মানে সম্পদ কত বেড়েছে। এই যে বাইরে থেকে আরও যে প্রচুর আয়, বিভিন্ন রকমের আয়, কারো ইনভেস্টমেন্ট আছে, কেউ নানান রকম পেশাতে আছেন, সেখান থেকে আয়, কেউ তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেখান থেকে আয়। তো ভারতীয় সাংসদদের গড় সম্পদ কিভাবে বেড়েছে তার একটা গল্প বলা যাক। 2015 থেকে 25 মাত্র 10 মাসে ভারতীয় সংসদদের গড় সম্পদ বেড়েছে 241%। হ্যাঁ, 148% মাইনে বেড়েছে, আর 241% বেড়েছে তাদের সম্পদ। 2014 থেকে 2024 সালের নির্বাচনের সম্পদের হিসাব থেকে জানা যাচ্ছে, হিসেব বলছে 2014 সালে সব সাংসদদের গড় সম্পদ ছিল 13.57 কোটি টাকা। মানে কারোর এরকম হতে পারে 50,000 কোটি টাকা, 50,000 টাকা, কারোর হয়তো 10,000 টাকা, কারোর হয়তো 30,000 টাকা, কিন্তু গড় সম্পদ মিলিয়ে আমাদের যে সাংসদ তাদের হিসেবে 13.57 crores, 13.57 কোটি টাকা। এটা ছিল 2014 সালের হিসেব, মানে মোদিজি ঢুকছেন। 2024 সালের হিসেব কি 46.34 কোটি টাকা, অর্থাৎ গড় সম্পদ বেড়ে 46 কোটি টাকা, 13 থেকে 46, 200% বেশি তার বৃদ্ধি। সাংসদরা সবসময় এক থাকেন না, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, হিসেবটা একটুখানি জটিল। কিন্তু যেটা অবাক করা বিষয় সেটা হলো 19 সালের যে গড় সম্পদ 16 কোটি টাকা থেকে 2014 সালে যে 46 কোটি টাকা হয়েছে, সেটা নতুন ধনী সাংসদদের জন্য এটা বেড়েছে। মানে নতুন ধনী সাংসদরা ঢুকেছেন তার জন্য এটা বেড়েছে। মানে আমাদের যে নতুন এমপিরা আসছেন, যারা আমাদের জন্য ভাববেন আর কি, তারা আরো বেশি ধনী, মানে যাদের প্রচুর টাকা আছে তারাই আমাদের এমপি হচ্ছেন, আমাদের জন্য ভাবনা চিন্তা করছেন। এই বিশ্লেষণ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর এর তথ্য ব্যবহার করেছি আমরা। তাদের হিসেব বলছে 2015 সালে গড় সম্পদ ছিল 13.57 কোটি টাকা, 2014 সালের নির্বাচনের হিসেবে। 2025 সালে গড় সম্পদ 46.34 কোটি টাকা 2024 সালের নির্বাচনের হিসেব থেকে। আর দুই সময়ের আলাদা আলাদা সাংসদদের গড় সম্পদের তুলনা করা হয়েছে। অনেক আবার নির্বাচিত হয়নি, অনেকে নতুন করে হেরে গেছেন, অনেকে নতুন এসেছেন। 10 বছর ধরে একই সাংসদদের সম্পদ ট্র্যাক করা খুব কঠিন, এটা একটা সাধারণ ধারণা। দেখে নিলাম একজন সাংসদের রোজগারের হিসেব, অর্থাৎ তার আয় এবং তাদের সম্পদের হিসেব। সাংসদরা গেলেন। এবারে আসুন দেখা যাক আমাদের দেশের টপ 10 বিজনেসম্যানের হিসেব, টপ 10 যারা সবচেয়ে শীর্ষে। এটাও ইন্টারেস্টিং। ভারতের শীর্ষ 10 ব্যবসায়ীর সম্পদ বাড়ার গবেষণা বলছে 2014 থেকে 2025 সালের মার্চ পর্যন্ত ভারতের শীর্ষ 10 ব্যবসায়ী সম্পদ অনেকটা বেড়েছে। গড়ে 137.54% বৃদ্ধি পেয়েছে, এটা গড়। তবে প্রত্যেকের হার কিন্তু আলাদা, কারোর -71.84, কারোর কমেছে, কারোর 929.27% বেড়েছে। বলতে হবে না, এটা আদানির টাকা। 929% বেড়েছে, মানে তার বৃদ্ধি 929%। হ্যাটস অফ টু মোদিজি। মনে হয় 10 জনের মধ্যে প্রায় 7 জনের সম্পদ তাদের বেড়েছে, আর 3 জনের সম্পদ কমেছে বা একই থেকেছে। এটাকে বিজনেসের যেটা আপস অ্যান্ড ডাউন বলা হয়, সেরকম একটা ব্যাপার। গৌতম আদানির সম্পদ স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি বেড়েছে 929%, আর অনিল আম্বানির সবচেয়ে কমেছে 71.84%। পরে আসছে, এই হিসেবটাও খুব ইন্টারেস্টিং। 2014 সালে ফোর্বসের তথ্য অনুযায়ী শীর্ষ 10 ভারতীয় ব্যবসায়ী সম্পদ, আর 2024 সালে মার্চ পর্যন্ত তাদের বৃদ্ধির হার। মুকেশ আম্বানি 25.3 বিলিয়ন থেকে 104.6 বিলিয়ন ডলার বৃদ্ধি, 313.44% বৃদ্ধি। লক্ষ্মী মিত্তল 15.2 বিলিয়ন থেকে 17.3 বিলিয়ন ডলার,
13% বৃদ্ধি। আজিম প্রেমজি $15 বিলিয়ন থেকে $14 বিলিয়ন কমেছে 30%। মানে দেখুন, কমেছে সম্পদ কিরম কমেছে, 15 বিলিয়ন থেকে 10 বিলিয়ন, বিলিয়ন ডলার, আমরা ডলারের হিসেব কথা বলছি। অনিল আম্বানি $10.3 বিলিয়ন থেকে $2.9 বিলিয়ন, অনেকটা কমেছে 71, কিন্তু এখনো $2.9 বিলিয়ন, মানে $3 বিলিয়ন, মানে হিসেব করুন। শিব নাদার $8.8 বিলিয়ন থেকে $25.6 বিলিয়ন বিক্রি করেছেন এই কোভিডের সময়ে। উনি ওনাদের ওই আমরা যে ভ্যাকসিন নিয়েছি সেগুলো বিক্রি করেছেন। বৃদ্ধি 190% শিব নাদারের। গৌতম আদানি $8.2 বিলিয়ন থেকে $84 বিলিয়ন, 929% বৃদ্ধি। এনআর নারায়ণ মূর্তি বিরাট বড় বড় কথা বলেন, $3.7 বিলিয়ন থেকে $4.5 বিলিয়ন বৃদ্ধি, 21% বৃদ্ধি। আদি গোদরেজ $3.5 থেকে $3.8 বৃদ্ধি। কেশব মহিন্দ্রা পরিবার $3.3 থেকে $3 বিলিয়ন, বাড়েওনি কমেওনি, এরকম একটা জায়গায় রয়েছেন। অজয় পিরামল $3.2, এগেন ইনিও সেই ওই বিক্রি করেছেন, মানে কোভিডের সময় আমাদের যে ভ্যাকসিন সেটার ব্যবসা করেছেন। $3.5 বিলিয়ন, বৃদ্ধি 9%। তার মানে গড় বৃদ্ধির হার প্রায় 137%, গৌতম আদানির মতো। মাঝামাঝি বৃদ্ধির হার 11.6%। সাধারণ ধারণা এগুলো। তাহলে আমরা যা এতক্ষণ জানলাম তা হলো দেশের সাংসদদের আয়, তাদের সম্পদ এবং আমাদের দেশের ওপর মহলের ফুলে ফেপে ওঠার কথা, বিলিয়ন ডলার যাদের আছে তাদের রোজগারের কথা। এবারে আসুন আমরা মাথা পিছু রোজগারের হিসেবটা করে ফেলি। মাথা পিছু হিসেবটা খুব ঠিকঠাক নয়, এখানে অনেক গন্ডগোল আছে। কারণ এই হিসেবের মধ্যে আম্বানি আদানির আয়ও জুড়ে আছে। মানে ধরুন আপনার হাউজিং কমপ্লেক্স বা আপনার পাড়ায় 100 জন থাকেন, তাদের 10 জনের আয় $5 লক্ষ প্রতি মাসে, 20 জনের আয় $1 লক্ষ প্রতি মাসে, বাকি 20 জনের আয় $30,000 প্রতি মাসে, আর 50 জনের আয় $1,000 প্রতি মাসে। তাহলে গড়ে আয় মাসে কত দাঁড়াবে? $76,500। বললে বিরাট শোনাবে যে হ্যাঁ আমার কমপ্লেক্সে প্রত্যেকের গড় আয় হচ্ছে $76,500, অথচ 50 জনের আয় কিন্তু $1,000। কাজে এই যে গড় আয় আমরা বলছি, এটাতে সবার টাকা যেহেতু জুড়ে আছে, সেই জন্য একটুখানি গন্ডগোলের হিসেব, তবুও কাছাকাছি একটা জায়গা। 50 জনের আয় 1,000 সেরকম নয়, কাছাকাছি একটা জায়গা এখানে হবে। কারণ এই যে গরিব যে বিরাট, সেটা বিশাল সংখ্যক, আর বড় লোক বড্ড কম, যার ফলে এই হিসেবটা খুব বিরাট গন্ডগোলের হবে না। তা বিশ্বব্যাংকের হিসেব বলছে প্রতি বছর মাথাপিছু আয়, আমি US ডলার দিয়ে কথা বলছি, 2014-তে 1560, 2015-তে 1590, 2016-তে 1714, 2017-তে 1958, 2018-তে 1975, 2019-এ 2051, 2020-তে 1916, 2021-এ 2250, 2022-এ $2337 মাথাপিছু, 2023-এ $2453 মাথাপিছু, 2024-এ আনুমানিক একটা পুরো হিসেব হয়নি, $2576 মাথাপিছু। তার মানে বৃদ্ধির হার কত হলো, কত বাড়লো? মোট আগে ছিল পরে ছিল। 2014 থেকে 2024 বৃদ্ধির হার হচ্ছে গিয়ে 65%। মানে গড় বার্ষিক বৃদ্ধি সেটা প্রায় 5.6%। আর যদি আমরা 10 বছরের হিসেব ধরি তাহলে 65% মাথাপিছু আয় বাড়বে। তাহলে মাথাপিছু আয় সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। দেশের 140 কোটি মানুষের মাথাপিছু আয় বেড়েছে 65%। এবারে আর একটু তলার দিকে আসুন, দিন আনি দিন খাই মজুরির হিসেবে সেটা কতখানি বেড়েছে তার হিসেবে একটুখানি চোখ রাখা যাক। গবেষণা বলছে ভারতের অদক্ষ শ্রমিক, আনস্কিল্ড লেবার, তাদের জন্য সর্বনিম্ন মজুরি সময়ের সাথে সাথে দুর্দান্ত বেড়েছে, বিরাট বেড়েছে। মানে সরকারি ডকুমেন্টস বলছে রিমার্কেবল গ্রোথ। 1996 সালে দিনে 35 টাকা পেতেন, 2022-এ সেটা 178 টাকা হয়েছে। সরকারি হিসেব বলছে নিয়ম করে 2-3 বছরে এই মজুরি বাড়ানো হয়েছে, এবং সেটা নাকি মূল্যবৃদ্ধি আর অর্থনীতির পরিবর্তনের কারণে, মূল্যবৃদ্ধি হচ্ছে তারা খেতে পাবে না সেই জন্য বাড়ানো হচ্ছে। বিতর্ক আছে এই মজুরি দিয়ে জীবন চলে কিনা, পেট ভরে কিনা, দুমুঠো খাওয়া যায় কিনা। সরকারই বলছে খাওয়া যায় না, কারণ সরকার 80 কোটি মানুষকে রেশন দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ তারা খেতে পাচ্ছেন না বলে।
তাহলে এই মাথাপিছু আয়ের কথা বললে লাভ কি, এই ন্যূনতম মজুরির কথা বলে লাভ কি আছে? কেউ বলে এটা যথেষ্ট নয়, আমরা সে তর্কে যাচ্ছি। হিসেবটা কি? ভারতে সর্বনিম্ন মজুরি 1948 সালের আইন দিয়ে নিয়ন্ত্রিত হয়েছিল। 1996 সালে জাতীয় নিম্নতম মজুরি ছিল 35 টাকা। কোনো রাজ্য এটা কমাতে পারে না, এতে বেশি হতে পারে, কমাতে পারে না। 96 35 টাকা প্রতিদিন ছিল, 2001 40 টাকা প্রতিদিন, 2005 50 টাকা প্রতিদিন, 2007 60 টাকা প্রতিদিন, 2009 সেটা বেড়ে 70 টাকা প্রতিদিন। মানে 2007 থেকে 2009 10 টাকা বেড়েছে, ভাবা যায় মূল্যবৃদ্ধির সঙ্গে। 2012-তে 80 টাকা প্রতিদিন, 2015-তে 100 টাকা প্রতিদিন, 2017-তে 120 টাকা প্রতিদিন, 2019-এ 140 টাকা, আর 2022-এ 178 টাকা প্রতিদিন। তার মানে যদি আমরা এই হিসেবটাকে 2015 থেকে ধরি, তাহলে দেখবো একজন মজুরের ন্যূনতম মজুরি ছিল 100 টাকা 2015-তে, আজ সেটা বেড়ে 178 টাকা। তার মানে এই বৃদ্ধি 78%। আমার ধারণা, আমি যা বলতে চাইছিলাম, যা বলার সেটা বলা হয়ে গেছে। উপসংহারে বলি, আমাদের দেশের সেই সাংসদদের মাইনে গত 10 বছরে বেড়েছে 148%। তাদের গড় সম্পদ বেড়েছে 241%। আমাদের দেশের প্রথম 10 জন শিল্পপতির সম্পদ বেড়েছে 137%। তার মধ্যে আদানির সম্পদ বেড়েছে 929%। আর দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে 65%। দেশের দিন আনি দিন খাই মজুরদের ন্যূনতম মজুরি বেরোচ্ছে 78%। কিন্তু এই পার্সেন্টেজ একটা টুপি পরানোর মতন ব্যাপার। হ্যাঁ, একদম 100 টাকা থেকে 178 টাকা হলেই সেটা 78% বৃদ্ধি বলে ধরা হচ্ছে। একজন 100 টাকা পেতেন, 178 টাকা। এবারে আসুন, একজন গড় এমপির সম্পদ আপাতত কত হচ্ছে? 40 কোটি টাকা গড়। এই যে আমাদের 542 জন এমপি, তার যে গড় সম্পদ এক একজনের 46 কোটি টাকা। শিল্পপতিদের হিসেবে এসে বাড়ার হিসেব দিচ্ছি না, যার বিরাট কমেছে সেই হিসেবটা হলো অনিল আম্বানি, 10.3 বিলিয়ন থেকে 2.9 বিলিয়ন ডলার, মানে $3 বিলিয়ন কমেছে 71%। কিন্তু তারপরেও তার কাছে আছে $3 বিলিয়ন। 3-এর পরে কটা শূন্য ভাবতে থাকে। তার মানে কি? আমাদের দেশের একজন মজুর, তার ন্যূনতম মজুরি 10 বছরে বাড়ে 78 টাকা। আর আমাদের দেশের একজন গড় সাংসদের সম্পদ 46 কোটি টাকা। আমাদের দেশের একজন শিল্পপতি, যার 71% ক্ষতি হলো, লস, তার এখনকার সম্পদ $3 বিলিয়ন। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। কেউ খাবে আর কেউ খাবে না, একটা দিন গিয়ে কিন্তু সেটা অন্যরকম কথা বলবেই। তা হবে না। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.